আমি আগে প্রথমে একটু মামুন মাহবুব ভাই আপনাকে জানতে চাই, আপনারা আজকে যে সাংবাদিক সম্মেলনটা দেখলাম যে ডাক্তার ইউনূসের বিরুদ্ধে একটা আইনি নোটিশ দিয়েছেন, কারণটা কি কি আছে ওই আইনি নোটিশে এবং কেন? জি, ধন্যবাদ আপনার এই অত্যন্ত চিন্তাধর্মী অনুষ্ঠানে আমাদেরকে যুক্ত করার জন্য। আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ সাহেব এই নোটিশটি দিয়েছেন। এই নোটিশ দেওয়া হয়েছে সরকারের ক্যাবিনেট সেক্রেটারিকে, স্বরাষ্ট্র সচিব, ফরেন অ্যাফেয়ার্স সচিব, অ্যান্টি করাপশন কমিশনকে, পুলিশের আইজি সাহেবকে, কমিশনার অফ পুলিশ সাহেব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইমিগ্রেশন, অফিসার ইনচার্জ ইমিগ্রেশন পুলিশ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট অ্যান্ড ইমিগ্রেশনের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। কারণটা হচ্ছে আমরা মনে করি যে ইউনূস সাহেব তার এই 18 মাস তার এই শাসনামলে যতগুলো অন্যায় কাজের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে তার এবং তার অ্যাডভাইজারি কাউন্সিলে, এইটার জন্য আপনার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণে বলেছেন খুব পরিষ্কার করে, আনইকুইভোক্যালি অ্যান্ড ক্যাটেগরিক্যালি, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা, এবং এতে আমরা আশাবাদী। তো সেই হিসাবে আইনের শাসনের পূর্ব শর্ত হচ্ছে যে কোনো অভিযোগ থাকলে, বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করা। হাইকোর্টে অলরেডি ব্যারিস্টার আশরাফ সাহেব ওখানে পিটিশনার, ইউনূস সাহেবের বিরুদ্ধে অলরেডি একটা রুল আছে যে কেন তদন্ত কমিটি হবে না। কিন্তু গত কয়েকদিনে এবং আরো কয়েকদিনে আমাদের বিভিন্ন তথ্যানুসন্ধানে আমাদের ক্লায়েন্টই বলবো মিস্টার মহসিন রশিদ সাহেব, উনি যেটা ডিসকভার করেছেন যে ইউনূস সাহেব দায়িত্বভার গ্রহণের পর থেকেই সিরিজ ধরে সংবিধান লঙ্ঘন, যেমন উনি 8 তারিখে ওত নেই, 9 তারিখ সকাল থেকে রাষ্ট্রপতিকে ডিজন করে। ব্যক্তিকে রাষ্ট্রপতি সেটি বিষয় না, রাষ্ট্রপতি আমাদের সংবিধানের সর্বোচ্চ ব্যক্তি, আমাদের দ্য ফার্স্ট ম্যান অফ দি রিপাবলিক, সেইটাকে ডিজন করা, রাষ্ট্রপতিকে এক প্রকার বন্দী করে রাখা এবং সেই নির্মম মানসিক নির্যাতন আমরা সবাই জেনেছি। তারপরে উনি যেটা করলেন, আমাদের সংবিধানের 23 এবং 24 অনুচ্ছেদে আছে যে আপনার রাষ্ট্রের যে কোনো কালচারাল ঐতিহ্য হেরিটেজ রক্ষা করতে হবে এবং রাষ্ট্রীয় জাতির ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, বিভিন্ন জাদুঘর, এগুলো রক্ষা করবে রাষ্ট্র। এটা আমাদের রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রের অন্যতম কাজ। কিন্তু আমরা দেখলাম ইউনূস সাহেব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং তার মব বাহিনী দিয়ে সমস্ত মুক্তিযুদ্ধের স্ট্যাচু ভাঙা, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো ভাঙা, এবং 32 নম্বর যেটা বাঙালি জাতির মুক্তির আতুর ঘর, এটা শুধু শেখ হাসিনার বাবার বাড়ি না, এটা আমাদের সবার বাড়ি, বাঙালির বাড়ি, এবং এটাকে শেখ হাসিনা এবং শেখ রেহানা জাদুঘর করে দিয়েছে। এরকম অসভ্য কার্যক্রম, একটা এত বড় স্থিতিবাহী বাড়ি বুলডোজার দিয়ে ইউনূস সাহেবরা ভাঙিয়েছে 2025-এর 5 ফেব্রুয়ারি। কাজেই তার অপরাধের শেষ নাই। দলীয়করণ, দলবাজি, তার আত্মীয় স্বজন, এটাকে বলতো আপনার এনজিওগ্রাম সরকার, তারপরে আপনার পার্সোনাল যে সুবিধা উনি নিয়েছে, এইটা আনপ্রেসিডেন্টেড, আনহার্ড অফ। আমি এই জন্য আমার ওই প্রেস ব্রিফিং এ আমাদের ক্লায়েন্ট মহসিন রশিদ সাহেবের পক্ষে বলেছি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইভেন খন্দকার মুস্তাক আহমেদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সবাই মিলে বিন্দু মানে একটু একটু যদি সুবিধা আমরা ধরি, সেইটার চেয়ে 3000-5000 গুণ বেশি ইল্লিগাল সুবিধা নিয়েছে ইউনূস সাহেব, যেটা এই নোটিশ যিনি দিয়েছেন ব্যারিস্টার আশরাফ সাহেব আরো ক্লিয়ার করবে। তো মোদ্দা কথায় আমরা চাই এই বর্তমান সরকার এটার ইনকোয়ারি করুক। আর আমরা আজকে যে নোটিশ দিয়েছি মূলত লক্ষ্য যেন সরকার তার ট্রাভেল রেস্ট্রিকশন ইম্পোজ করে, যাতে ইনকোয়ারি শেষ না হওয়ার আগে উনি দেশ ত্যাগ না করতে পারে। এবং এই যে জঙ্গিবাদ, আজকে যে জঙ্গিবাদের আতঙ্ক, এবং অলরেডি নিরাপত্তা পরিষদ থেকে আমাদেরকে সতর্ক করেছে, এই জঙ্গিদেরকে ওনার সরকার এসে জামিন দিয়ে ছেড়ে দিয়েছে, তাদেরকে চারণভূমি করেছে, তাদেরকে লালন পালন করেছে। কাজেই সব মিলে, এবং সবচেয়ে যে বড় ক্ষতি উনি করেছেন, যে মানুষের একটা আস্থা ছিল কেয়ারটেকার বা ইন্টারিম অস্থায়ী সরকার নিয়ে, যেরকম শাহাবুদ্দিন সাহেবের সরকার, হাবিবুর রহমান শেলী সরকার, লতিফুর রহমানের সরকার, ইভেন 111 হাজার যাই করুক, ভোটটা তারা সুষ্ঠু করেছে।
ইউনূস সাহেব কোনোটাই করেন। কাজী এই ধরনের এহেন ব্যক্তি যিনি একটা ভদ্রতার মুখোশ ধরে কিন্তু জাতিকে যেভাবে ধাবিত করেছে, মবক্রেসি চাপিয়ে দিয়েছে, একটা প্রজন্মকে নষ্ট করার চেষ্টা করেছে, সেই কারণে এবং তার নৈতিক স্খলন হয়েছে, সাংবিধানিক অপরাধ হয়েছে, ফিনান্সিয়াল অপরাধ আছে। আমরা বলছি না যে এগুলো সবই বিনা তদন্তে করতে হবে, তদন্ত চাই এবং আমরা দৃঢ় বিশ্বাস করি তদন্ত হলে সবগুলো প্রমাণ হবে, তারপরে আইনের গতিতে চলবে। ধন্যবাদ। ধন্যবাদ। ব্যারিস্টার আশরাফুল ভাই, আপনি তো সম্ভবত পিটিশনে সিগনেচারকারী। আমার যে প্রশ্নটা, আপনারা যে এই পিটিশনটা সিগনেচার করেছেন বা জমা দিয়েছেন, আপনার কাছে কি মনে হয় যে কোর্ট কি সঠিক সিদ্ধান্তের দিকে যাবে নাকি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিবে আদালত? আচ্ছা, প্রথমে আপনাকে আইনগত বিষয়টা ক্লিয়ার করি। আমি এখানে সেফ একজন আইনজীবী, সৈয়দ মামুন সাহেবও একই রকম। আমাদের যে ক্লায়েন্ট উনি হচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এই মহসিন রশিদ সাহেব। উনি উইশ করেছেন যে এই যে ডক্টর ইউনূস সাহেব এই যে 18 মাস ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতায় ছিলেন, এই 18 মাসের মামুন সাহেবের পরবর্তী কথাগুলো বলছি, কারণ উনি অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন এবং অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, কনসার্ন সিটিজেন অফ দ্য কান্ট্রি, সচেতন নাগরিক হিসাবে উনি মনে করেন যে ডক্টর ইউনূস সাহেব এই 18 মাসের যে অপরাধগুলো করেছেন, উনি যে কোনো মুহূর্তে এই দেশ থেকে ত্যাগ করে আর দেশে উনি ফিরবেন না। অতএব দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ওই ইনভেস্টিগেশনের স্বার্থে উনাকে দেশের মধ্যে রাখা উচিত। সেই হিসাবে উনি আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন। আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি, কারণ মহামান্য হাইকোর্টের রিট পিটিশন দায়ের করতে গেলে আমাদেরকে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করতে হয় যে তারা এই বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন। অর্থাৎ আপনার কোশ্চেনটার মূলত ভাবার্থ হচ্ছে যে আগে আমরা অথরিটিকে জানিয়েছি, অথরিটি যখন কোনো কিছু করবেন না তখন আমরা আদালতের কাছে আসব। আদালত হচ্ছে সকলের জন্য সার্বজনীন, ন্যায় বিচারের স্বার্থে। এখন যে বিষয়টা হচ্ছে যে আপনাকে একটা জিনিস বলি যে দেশের স্বার্থে যে কোনো বিষয়ে আমরা সমস্ত বিতর্কের ঊর্ধ্বে চলে আসবো। এখানে আমাদের কারো কোনো শত্রুতা এবং কারো কাছে কোনো আমাদের কোনো বৈষম্য নাই। যেমন আপনি সাংবাদিক ইলিয়াস বঙ্গবন্ধু খুনিকে মিডিয়াতে নিয়ে আসছিল একটা বিতর্কিত বিষয়, কারণ 75 আগস্ট, আজকে হলো 16 আগস্ট, বঙ্গবন্ধু সপরিবারে যারা হত্যা করেছে হত্যাকারীকে নিয়ে আসছে। কিন্তু বাংলাদেশের স্বার্থ হলে তার সাথেও আমাদের সুর মিলিয়ে কথা বলতে হবে। কয়েকদিন আগে উনি একটা ভিডিও ছেড়েছেন যেখানে ওনারা বলেছেন যে ডক্টর ইউনূস সাহেবকে ওনারা বাংলাদেশে এমপ্লয়েড করেছিলেন যে বাংলাদেশে যাতে একটা সুন্দর ভবিষ্যৎ হয়। সেখানে ওনার কথা মতো যে এ যাবৎ তার চেয়ে বেশি রাষ্ট্রীয় সম্পদকে কেউ মিসইউজ করে না। এবং একটি জিনিস আমাদের সকলকে অনুধাবন করতে হবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে আরম্ভ করে জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত যারাই শাসনামলে ছিলেন না, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু, তাদের একদম একটা চুল পরিমাণ কোনো করাপশন, রাষ্ট্রীয় ক্ষমতা মিসইউজের কোনো এলিগেশন তাদের বিরুদ্ধে নাই। কিন্তু ডক্টর ইউনূস সাহেব মাত্র 18 মাস ক্ষমতায় আসনে সে প্যারালাল, মানে একসাথে সে বিজনেস আর একসাথে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার, এবং এই রাষ্ট্রীয় ক্ষমতাকে ইউজ করে সে আপনার ওয়ালেট, একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন মনোপলি, সেটা সে করেছেন। আপনার গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে সে আদম ব্যাপারে লাইসেন্স নিয়েছেন, সে 700 কোটি টাকা মাফ করে নিয়েছেন এবং ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার আগে কন্ডিশনালি সে তার মামলাগুলো, সমস্ত মামলাগুলো সে খারিজ করে নিয়েছেন। আর সে দেশ থেকে বারবার বিদেশ গিয়েছেন এবং এত বেশি গিয়েছেন যে সমস্ত রাষ্ট্রপতিদের যদি একত্রিত করেন এই 18 মাসে তার চেয়ে বেশি কোনোদিন কেউ চায়নি। কিন্তু সে যে অনুভূতি নিয়ে বাংলাদেশে এসেছিলেন আপনারা দেখেছেন, সে ক্ষমতার পরে সে ফিলিস্তিনের জন্য সমস্ত মানুষকে অর্গানাইজ করেছিল ঢাকা শহরে যাতে বিএনপিকে বিট দেওয়া যায়। কিন্তু এই ভদ্রলোক একদিনের জন্য আমাদের পবিত্র মক্কা নগরী হজ করার জন্য চাননি। তো বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে ইতিপূর্বে তো সে নিয়েছিনি, এই 18 মাসে একসাথে প্রাইভেট বিজনেস এবং রাষ্ট্রীয় ক্ষমতাকে মিসইউজ করেছেন, যেটার জন্য তার ইনভেস্টিগেশন হওয়া দরকার। সবচেয়ে বড় বিষয় হলো যে আজকে 900-র অধিক আমার আপনার সন্তানরা মারা গিয়েছেন, ইনফ্যান্ট। এখন আজ থেকে বাংলাদেশ 20 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কিন্তু এক নয়। একটি ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট। সেখানে সেই 2টি সন্তান যথেষ্ট কিন্তু সকলেই ধারণ করেছেন এবং অনেকেরই সন্তান হয় না। 10-15 বছর তপস্যা করে, কষ্ট করে, বিভিন্ন টাকা পয়সা খরচ করে হয়তো একটা সন্তানের মুখ দেখেছেন। কিন্তু এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে এই যে আপনার
এই যে ভ্যাকসিনেশন যেটা দেওয়া হয়েছিল সেটা জননেত্রী শেখ হাসিনার আমলে 100% সেটা অ্যাকুরেট হয়েছিল এবং আমাদের শিশু মৃত্যু জিরোতে নেমে এসেছিল। কিন্তু শুধু বুঝতে পারলাম যে রাষ্ট্রীয় ক্ষমতা এবং তার ব্যক্তিগত বিজনেস দুটাকে সমান্তরাল করার জন্য ওইটাও সে বন্ধ করে দিয়েছিল, যেখানে ইউনিসেফ বারবার তাকে রিকোয়েস্ট করেছে, যে কারণে আজকে 900 অধিক রাষ্ট্রীয়ভাবে আমাদের শিশু হত্যাকারী হিসাবে ইউনিসেফের একটি আন্তর্জাতিক এই ক্রাইম ট্রাইব্যুনাল তার বিচার হবে, সে সেটা করে নাই। তো এই সমস্ত কিছুকে কেন্দ্র করে তার আমরা এই থেকে ইউ পর্যন্ত পয়েন্ট বেসিস যে এই অপরাধগুলোর সাথে জড়িত এবং আরো অপরাধ আছে, কেন এগুলো ইনভেস্টিগেশন হবে না, এবং এই ইনভেস্টিগেশনের স্বার্থে দেশের স্বার্থে আপনি আমি সকলে দেশের নাগরিক, তার বাংলাদেশে থাকা জরুরি। কারণ সে করাপশন থেকে আরম্ভ করে ফেভারিটিজম, নেপোটিজম এবং যেটাকে আপনাকে বলা হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ক্ষমতাকে মিসইউজ করে তার গ্রামীণ ব্যাংক, তার গ্রামীণ ট্রাস্ট, তার গ্রামীণ এমপ্লয়মেন্ট, তারপরে ওয়ালেট, তারপরে বিভিন্ন কিছুকে মিসইউজ করেছে এবং ক্ষমতাকে ইউজ করে বিভিন্ন দেশে দিয়ে এইগুলোকে আরো পেট্রোনাইজিং করেছেন, যে কারণে আর বেসিক্যালি সে তো বাংলাদেশে থাকেন না, সে বিদেশি নাগরিকদের বাংলাদেশে বসিয়েছিল তার এই স্বার্থকে সিদ্ধ করার জন্য। এবং আপনাদেরকে আরো স্মরণ করে দিই যে বাংলাদেশটাকে চিরতরে ধ্বংস করার জন্য প্রথমেই তাদের প্রস্তাব ছিল আলী রিয়াজের মাধ্যমে যে বাংলাদেশকে আপনার প্রভিন্সিয়াল রাষ্ট্র করতে হবে। প্রভিন্সিয়াল রাষ্ট্র কোথায়? আমরা যদি পাকিস্তানকে এক্সাম্পল হিসেবে নিই, আমাদের অনেকে পাকিস্তান প্রিয় আছে। পাকিস্তানে খাইবার নাখতুন নামে একটি স্টেট আছে, সেখানে চিফ মিনিস্টার আছে, সেখানে পার্লামেন্ট আছে, তাদের নিজস্ব ভাষা, নিজস্ব কালচার। সেমনি সিন্ধু প্রদেশ, করাচি, তাদের ভাষা আলাদা, তাদের আলাদা পার্লামেন্ট। তারপরে আপনার যদি পাঞ্জাবে যান, তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ, তাদের আলাদা পার্লামেন্ট, সেখানে একজন চিফ মিনিস্টার হয়। এইভাবে বেলুচিস্তান যেখানে সংগ্রাম চলছে, সেখানে বেলুচ ল্যাঙ্গুয়েজ, যেখানে তাদের ল্যাঙ্গুয়েজ থাকবে আলাদা, কালচার থাকবে আলাদা, চেহারা থাকবে আলাদা, সেইখানে আপনার প্রদেশ হয়। কিন্তু বাংলাদেশ আল্লাহ অশেষ কৃপা, আমরা 90% মুসলিম, একই ল্যাঙ্গুয়েজে বাংলা ভাষায় কথা বলি, একই রকম আমাদের চেহারা। সমস্ত বাংলাদেশ যদি চিটাগাং এবং কুমিল্লার মধ্যে মাঝখানে কিছু আপনার টিলা ছাড়া সমস্ত বাংলাদেশ সমতল, সেই দেশটাকে শুধু তাদের ব্যক্তি স্বার্থে দেশটাকে দুর্বল করার জন্য, চিরস্থায়ীভাবে দেশটার ক্ষতি করার জন্য তারা কিন্তু দেশটাকে প্রদেশ করতে হবে। এই সব বিভিন্ন কিছু করে এই 8 মাস আমাদেরকে, এই 18 মাস চোখে ধোলা দিয়ে দেশের সমস্ত সম্পদ দেশকে আজকে যে বিদ্যুৎ নাই, আজকে যে আমরা বিদ্যুতের জন্য হাহাকার করতেছি, আজকে যে আমাদের গ্যাস নাই, আমরা যে হাহাকার করতেছি, এর সমস্ত জন্য দায়ী হচ্ছে ইন্টিম গভর্নমেন্ট। কারণ সে যেখানে স্বার্থ না পারছে সেখানে সে সেকেন্ডারি হয় নাই, সেটাকে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এই 18 মাস প্রতিবন্ধকতার ফলে বর্তমান সরকারের 6 মাসে তাদের ফাইট করতে হয়েছে। যদি সে সত্যিকারে আন্তরিক থাকতো, তার যে ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব ছিল সেটা বাংলাদেশকে ছাড়িয়ে গিয়েছে, সে কিন্তু অবশ্যই এই বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ একটা রূপকার হতে পারতো। বাংলাদেশের বিশ্বের যে দেশে উনি বসবাস করেন, যে জায়গায় উনি বসবাস করেন, সেই রূপায়িত করতে পারতো। কিন্তু আপনি লক্ষ্য করবেন উনি ডেমোক্রেসির মাধ্যমে প্রতিষ্ঠিত জিনিস, যেটা সৈয়দ মামুন সাহেব বলেছেন যে আর্টিকেল 24 যে রাষ্ট্রীয় সম্পদ যেখানে আমাদের রক্ষা করার কথা, আর্টিকেল 21 যেখানে নাগরিক হিসাবে আমার দায়িত্ব, এগুলো সমস্ত কিছু ধ্বংস করেছেন এবং নিজে সুপারভাইজিং করে, রাষ্ট্রীয় পেট্রোলিজিং করে, ওই 32 বোল্ডার ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে সুযোগ সুবিধা নিয়ে, এবং এই যে 900 অধিক শিশু মৃত্যুর কারণ, এগুলো সমস্ত কিছুকে কেন্দ্র করে যাতে উনি দেশ থেকে না যেতে পারে। আপনাকে বলা দরকার, ইতিপূর্বে আমি একটা রিট পিটিশন করেছি, সেটা হলো যে আইনের ভাষায় সেকশন 3 অফ দ্য ইনকোয়ারি অফ কমিশন অ্যাক্টের মাধ্যমে তার একটা কমিশন তদন্ত করার কথা, সেটার রেজাল্ট এখনো আমি একজন পিটিশনার হিসেবে পাইনি। সেটাও কিন্তু একটা পানিবদ্ধ বিষয় আমাদের লিগ্যাল নোটিশের মধ্যে আছে। তবে এই লিগ্যাল নোটিশটা আমরা দিয়েছি, আমরা ইনস্ট্রাক্টর হিসেবে আদর্শিত হয়েছি জনাব মহসিন রশিদ, যিনি সিনিয়র অ্যাডভোকেট। আপনারা দেখেছেন বিভিন্ন বিষয় নিয়ে সবসময় তিনি রাষ্ট্রের মানুষের পক্ষে ফাইট করেন, তার পক্ষে আমরা দিয়েছি। এখন দেখা যায় যে লিগ্যাল নোটিশে যথাযথ কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে। যদি ওনারা ব্যবস্থা গ্রহণ না করে এবং আমাদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছেন জনাব মহসিন রশিদ সাহেব, যদি উনি মামলা ফাইল করতে বলেন, আমাদের ইনস্ট্যান্টলি উনি দিয়েছেন, আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন ফাইল করব যাতে উনি দেশ ছেড়ে পালাতে না পারেন। ধন্যবাদ আপনাকে। আমি মামুন ভাই, আমরা সচরাচর না সবসময় দেখি, বিদেশে হয়, এইসব দেশেও হয়। আমি যদি আপনাকে ছোট্ট করে একটা কথা বলি, যেমন ফ্রান্সে সৌদির বাদশাহ এবং তার পরিবার ফ্রান্সের একটা দ্বীপে আসছিলেন ঘুরতে, নেস বলে, সমুদ্র সৈকত। সেখানে আসার পরে উনি আসার 3 দিন আগ থেকে উনি যাওয়ার 1 দিন পর পর্যন্ত, মানে টোটাল 15 দিনের জন্য ওই দ্বীপের সমস্ত হোটেল থেকে শুরু করে সবকিছু বুকড হয়ে গেছিল। 1000 কোটি টাকার ব্যবসা ছিল এটা, সব বুকড। ওখানে জনসাধারণ যাবে না, সুতরাং কারণ বাদশা যাবে, বিশাল ব্যাপার।
এইটা নিয়ে এখানকার ফ্রান্সের সুপ্রিম কোর্ট থেকে রিট অটোমেটিক, ওনারা সুপ্রিম কোর্টই বললো যে এটা হইতে পারে না, উনি যত বড় হবে উনি সাধারণ লোকের সাথে যাইতে পারবে, না হলে হবে না, সব বাতিল করে দিল। এটা অনেক সমালোচনা বাতিল করেছে কোর্ট। বাংলাদেশেও আমরা অনেক দেখেছি যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নিজ থেকে রুল জারি করে জনস্বার্থে। এখন কেন মহসিন রশিদকে দাঁড়াইতে হইলো, আপনারা যে সেটা রিড করতে হইলো? কোর্ট এখন নিজের থেকে কিছু করে না কেন? আগে তো অতীতে নিয়ে লেগে যাইতো কোর্ট। জি, আমাদের জাতির দুর্ভাগ্য যে আমাদের বিচারাঙ্গনকে আমরা কখনোই স্বাধীন এবং জনমুখী করতে পারিনি। এটি সব সরকারেরই ব্যর্থতা, একদম। আপনি 72 থেকে শুরু করে আজ অবধি, বিশেষ করে আমি আইনজীবী হিসেবে লক্ষ্য করেছি। যেমন ধরেন বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে যে আইন হলো, হাইকোর্টের একটা রিট বেঞ্চ সুমোটো রুল দিতে পারত যে কোনো ব্যক্তির হত্যার বিচার হবে না, এটা কোনো আইন। তো যাই হোক, আমরা এই বেদনার কথা আরেকদিন বলা যাবে। তবে আমরা মনে করি যে বর্তমান বিচার বিভাগে আমরা যাব। মহসিন রশিদ সাহেব আমাদের সর্বজন শ্রদ্ধ এবং একই সঙ্গে ব্যারিস্টার আশরাফ সাহেবের এখন অফিসিয়ালি ক্লায়েন্ট। উনি বলেছে 7 দিনের মধ্যে যদি ইউনূস সাহেবের উপর নিষেধাজ্ঞা জারি না হয় তার দেশ ত্যাগে, তাহলে আমরা হাইকোর্টে যাব। এবং আপনি যে কথাগুলো উদাহরণগুলো দিলেন, সেই উদাহরণের উপর উদাহরণ সহই আমরা হাইকোর্টও বলবো। শোনেন, আমাদের কাজ হচ্ছে লড়াই করে যাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য। এখন অনেক সময় মনে হয় যে অন্ধের বাজারে চশমা বিক্রি করছি, কিন্তু আমরা এই চশমা বিক্রির কাজ করব, আয়না দেখাবো, এবং এটা বিচার বিভাগের কাজ। আমরা প্রত্যাশা করি বিচার বিভাগ এই কাজগুলো করবেন, বিশেষ করে আমরা যখন মামলা নিয়ে যাব। কারণ ইনকোয়ারি হতে তো কোনো বাধা নেই। ইনকোয়ারিতে যদি প্রমাণ হয় মোহাম্মদ মহসিন সাহেব যে অভিযোগে নোটিশ এনেছেন সেটা ইউনূসের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাহলে তো ভালো। আর যদি প্রমাণ হয় তাহলে সেটার বিচার করতে হবে। কোনো ব্যক্তি বিচারের ঊর্ধ্বে না। লর্ড ডেনিং এর একটা বিখ্যাত উক্তি আছে, নোবডি ইজ অ্যাবাভ দ্য ল, এভরিবডি উইদিন দ্য ল। এবং আমাদের সংবিধানও আছে, কেউ সার্বভৌম না, জনগণ সার্বভৌম। সবাই জনগণের জন্য কাজ করবে, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ সহ সবাই। তো আমরা প্রত্যাশা করি বর্তমান সরকার নিঃসন্দেহে এই লিগ্যাল নোটিশকে গুরুত্ব দিয়ে অনুধাবন করবেন। আর যদি ওনারা আগামী 7 দিনের মধ্যে ইউনূস সাহেবের দেশ ত্যাগের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা না দেন, তাহলে মহসিন সাহেব যেভাবে বলেছেন আমরা হাইকোর্টে রিট পিটিশন করব, এবং লেটস হোপ ফর দ্য বেস্ট। ধন্যবাদ মাহবুব ভাই এবং আশরাফ ভাই, আপনাদের দুজনকে যে এই সময়ে ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। গভর্নমেন্টের বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ আসলে সেভাবে নামে নাই, তবে আপনারা দুজন এবং মহসিন রশিদ স্যার যেভাবে আইন নিয়ে লড়ছেন ওনার বিরুদ্ধে, আমরা আপনাদের শুভকামনা করি এবং এটাও কামনা করি যাতে কেউ আবার আপনাদের মব করতে না যায়, কারণ আমরা তো মবের রাজ্যে বাস করি। ইউনূসের বিরুদ্ধে কথা বললে তো মব হবে। এই ব্যাপারে রাশেদ ভাই একটু বলি আপনাকে, সরি আমি গেলাম যে কথাটা বলা দরকার। প্রথম কথা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ 1971 সালে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার ছিল, প্রিয়জন ছিল, প্রেমিকাও হয়তো বা ছিল। তারা সবকিছুকে তুচ্ছ করেই, মৃত্যুকে কিন্তু ধারণ করেই তারা যুদ্ধে নেমেছে। এখনো যে আমাদের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, তারা কিন্তু দেশ মাতৃকার জন্যই সদা সর্বত প্রস্তুত থাকে কিভাবে তাদেরকে জীবন দিবে। তা আমরা যেহেতু আল্লাহর রহমতে আমরা সুযোগ পেয়েছি মানুষের পক্ষে, রাষ্ট্রের পক্ষে কথা বলার জন্য, এই ডেমোক্রেসি থেকে আমরা কখনো ভয় পাই না। আপনি শুনলে অবাক হবেন, সব আমলে জেল খাটি, এই আমলের 6 মাস এখনো জেলে যেতে হয়নি। জানি না যে কি হবে, কিন্তু সত্য কথা বলে যাব, শেখ হাসিনাকে আমি নরকের জন্য আখ্যায়িত করেছিলাম মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে। যদি ওনারা আমাদের মতো লোকেরা যে কথা বলছে এটা শুনতেন, হয়তো আজকে বাংলাদেশের পরিবেশ এরকম হতো না, মানুষের এই ডেমোক্রেসির সৃষ্টি হতো না। যে কথাটা না বললেই চলে না, আপনার আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে গ্রামীণ ট্রাস্টের নামে উনি সমস্ত নিয়মকে তথ্য চাচ্ছিল। আমি ডক্টর ইউনূস সাহেবের কথা বলছি, যেটা মানুষের একদম অ্যাপারেন্টলি 700 কোটি টাকা উনি গ্রামীণ ট্রাস্ট নামে তফসিল করেছেন। তারপরে আপনারা দেখেছেন যে বাংলাদেশ সরকার নাগরিক, আমি দেশের নাগরিক, আপনি দেশের নাগরিক, গ্রামীণ ব্যাংক সেইখানে 25% শেয়ার থেকে রাষ্ট্রের শেয়ার উনি 10% করেছেন। ফরগেট অ্যাবাউট এভরিথিং, আপনি কোশ্চেন করেছিলেন, আমি লক্ষ্য করেছি। কোর্টের এখানে সুমোটো সব দায়িত্ব কোর্টের না, আপনি নাগরিক না। আপনি যদি নাগরিক সচেতন হন, কোর্ট তো ন্যায় বিচারের জন্য বসে আছে, সব ব্যাপারে তো কোর্ট তো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার করতে পারে না। কিন্তু আমি আপনি নাগরিক হিসাবে আমাকে তো এগুলো কথাগুলোকে তুলে ধরতে হবে। আমি জনাব ইলিয়াস সাহেবকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে উনি রাইট টাইমে যে কোনো ভাবে রাইট কথা বলেছেন, যে ডক্টর ইউনূস
যেভাবে এই 18 মাসে যেভাবে রাষ্ট্রকে লুটপাট করেছেন এবং সমান্তরাল ভাবে একদিকে রাষ্ট্র পরিচালনার নামে বিজনেস করেছেন, ওনার অবশ্যই বিচার হওয়া উচিত। এখন আমরা নোটিশ দিয়েছি, ওনারা যদি নোটিশ আমলে না নেয়, হয়তো আমি ডেমোক্রেসিতে মারা যেতে পারি, আমি হয়তো কোনো সাক্ষাৎকার দিতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষ এই সব অথরিটিকে একদিন বিচারের সম্মুখীন করবেন। যে ব্যারিস্টার আশরাফ সৈয়দ মামুনের এই মহসিন রশিদ সাহেবরা, ওনারা লিগাল নোটিশ দিয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করে আপনাদের লিগাল নোটিশ দিয়েছে, তবু দেশের সম্পদ যারা লুটপাট করেছে, বিদেশ নিয়েছে, তাদের কিছু বললেন না। আর শেখ হাসিনা পালিয়ে তাকে নিয়ে ইন্ডিয়াতে পৌঁছে দিয়েছেন, ওনাকে ফাঁসি অলরেডি কনভিক্টেড করেছে, উনি দেশে এসে সেই কনভিকশনকে কমপ্লাই করতে চাচ্ছেন। আপনারা সবাই বিভিন্ন ধরনের লেকচার দিয়ে যাচ্ছেন, এগুলো তো আপনি তো ভারত সরকারকে তো জিজ্ঞেস করতে হবে না, মাননীয় প্রাইম মিনিস্টার যাচ্ছেন, উনি তো আসতে চাচ্ছেন, এখন উনি ডিসেম্বর আগে দরকার নিয়ে আসেন, ওনাকে নিয়ে এসে বিচার এক্সিকিউট করেন। উনি তো বলেন উনি বলেছেন আমি সব জানি, কি হতে পারে সেটা হবে, কিন্তু আমাকে যেতে হবে। প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র আপনার, রাষ্ট্র আমার, রাষ্ট্রের একটা পয়সা যদি কেউ চুরি করে এবং নাগরিক হিসাবে যদি কেউ সেটা তুলে ধরে, যদি অথরিটি কনসার্ন সেটার ব্যবস্থা না নেয়, তাহলে সেম অপরাধে তারা অপরাধী হবে এবং হয়তো জাতি একদিন সেই অপরাধে তাদের বিচার করবে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।